হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাঝখানে একটা ছুটির দিন গেল, ছুটির দিন তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো। অবশ্য খুব একটা ভালো এনজয় করা যায়নি যা মনে হয়, কারণ সারাদিন যেভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, তো মনে হয় না খুব একটা এনজয় করা গেছে। হ্যাঁ, এনজয় করা গেছে বৃষ্টির দিনটাকে বৃষ্টির মতো করে, ঘরে বসে বৃষ্টি দেখে গল্পের বই পড়ে, তাই তো, একটু পড়াশোনাটা কম করে। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম মনে আছে কারো? ওজোন গ্যাস সম্পর্কে বা ওজোনের যে স্তর সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সেইখান থেকে তোমরা সবাই খুব ভালোভাবে নিশ্চয়ই একবার করে পড়াশুনো করেছো, তাই তো? আশা করি সবাই পড়াশুনো করেছো। তাহলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলে কি সবাই বলতে পারবে? কি মনে হচ্ছে? বলতে পারবে? বলতে পারলে তো খুবই ভালো কথা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমি কয়েকটা প্রশ্ন তোমাদের থেকে একটু জিজ্ঞাসা করব। বলো তো, এই যে ওজোন স্তরটা কোন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় বা লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়। কত কিলোমিটার বিস্তৃতি রয়েছে এর? প্রায় 15 থেকে 35 কিলোমিটার, বা যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে যখন, তখন আবার সেটা 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তাই তো? আচ্ছা, ওজোন গহ্বর কাকে বলা যেতে পারে? হ্যাঁ বলো, ওজোন গহ্বর বা কোথায় দেখতে পাওয়া গেছে এখনো অবধি? ওজোন গহ্বর দেখতে পাওয়া গেছে আন্টার্কটিকা অঞ্চলে, তাই তো? দেখা গেল যে ওজোনের যে স্তর রয়েছে, ওজোনের স্তরটা যদি দীর্ঘদিন ধরে পাতলা হতে থাকে, পাতলা হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, পাতলা হয়ে গেলে সেখানটা দীর্ঘদিন ধরে যদি সেই ওজোন যে স্তর রয়েছে সেটা যদি ক্ষয় পেতে থাকে এবং তার যে ঘনত্ব ছিল সেই ঘনত্ব যদি ধীরে ধীরে পাতলা হতে শুরু করে, পাতলা হতে যায়, তখন সেখানটায় ওজোন গহ্বর সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমি যা প্রশ্ন করলাম আরো বেশ খানিকটা প্রশ্ন করা গেল, দেখা গেল সবাই মোটামুটি সেখান থেকে খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। আশা করি আগামী দিনেও তোমরা এরকম ভাবে উত্তর দেবে, সেটা তোমাদের পক্ষে যেমন ভালো, এবং আমরা যারা শিক্ষক তোমাদেরকে যারা আমরা এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করি, আমাদের বিভিন্ন চিন্তাধারা তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা বলতে পারলে, জানতে পারলে, লিখতে পারলে, এবং যদি পরীক্ষায় যদি ভালো মার্কস পাও, তো সেটা শিক্ষকের কাছে এর থেকে আনন্দের কিছু আর হয় না, ঠিক আছে? তোমাদের কাছে এটাই আমাদের কাছে বড় পাওনা, আমাদের জন্য বড় পাওনা। যাই হোক, তোমরা এরকম ভাবে ভালো করে পড়াশোনা করো। আমরা আজকে এবার নতুন যে অংশ সেটা আজকে শুরু করব। তো দেখতেই পাচ্ছ, আমরা বায়ুমণ্ডল, যেহেতু তোমরা দশম শ্রেণীর অংশ হিসাবে আমরা বায়ুমণ্ডলের যে পাঠ্যসূচি রয়েছে দশম শ্রেণীতে দ্বিতীয় অধ্যায়, সেই বায়ুমণ্ডলের আমরা আলোচনা করছিলাম। আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর জেনেছি, ওজোন স্তর জেনেছি। এর পরবর্তী যে অংশ আছে সেটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই যে বলো তো, যখন তোমরা বাড়ির বাইরে বের হও, সূর্যের যে তাপ, সেই সূর্যের তাপ আমাদের গায়ে লাগলে কি মনে হয়? প্রচন্ড বেশি পরিমাণে উত্তাপ মনে হয়, তাই না? বা সূর্যের দিকে যখন তাকাও, তখন কি সূর্যের দিকে সঠিকভাবে, মানে 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ড কি তাকিয়ে থাকা যায়? তাকিয়ে থাকা যায় না। তো কেন তাকিয়ে থাকা যায় না, কোনোদিন ভেবে দেখেছো? আচ্ছা, প্রচন্ড তার, যেহেতু সেটা রাসায়নিক একটা বিক্রিয়া সবসময় চলছে, সেখানে একটা আলোক পিণ্ড, সেই জন্য তার দিকে তাকিয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না আমাদের, তাই তো? আরো একটা জিনিস বলো, তোমরা যখন, বা আমরাও দেখেছি, যখন মেঘমুক্ত পরিষ্কার আকাশ,
সেই মেঘমুক্ত পরিষ্কার আকাশে আমরা দেখি বায়ুমণ্ডল বা পরিবেশ যতটা শীতল থাকে, মেঘ হলে কিন্তু সেই একটা গুমোট ভাব লক্ষ্য করা যায়। কেন সেটা তোমরা জানো? আচ্ছা, সেগুলোই আজকে আমরা আলোচনা করব ধীরে ধীরে। ঠিক আছে, তো পাঠ্যসূচি আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের অন্তর্গত যে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন, যে এর মধ্যে সাব পার্ট রয়েছে, সেগুলো আমরা আজকে পার্ট অন এবং ধীরে ধীরে যতটা আমরা যাব আমরা আলোচনা করতে থাকব। ঠিক আছে, তো দেখো প্রথমেই বলা হচ্ছে বায়ুর উষ্ণতা। তো বায়ু উষ্ণতা, এই যে আমাদের ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল যা কিছুই উষ্ণ হোক না কেন, এর প্রধান উৎস কি বলতো? প্রধান উৎস হচ্ছে সূর্য। ভেরি গুড। কারণ সূর্য থেকেই আগত সৌর কিরণ বা সূর্যের আলো আমাদের কাছে আলোক তরঙ্গ রূপে যেমন আসে, আবার তাপ রূপেও আমাদের কাছে আসে, তাই তো? এবং এটাই পৃথিবীকে উত্তপ্ত করার একটা প্রধান মাধ্যম, যেটা আমরা বুঝি, তাই তো নাকি? আচ্ছা, তো এখানটাতে কি বলা হচ্ছে? বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা কাকে বলা হয়? বলা হচ্ছে যে বায়ুমণ্ডলে আগত যে সূর্যরশ্মির তাপের তীব্রতার পরিমাপকেই উষ্ণতা বা তাপমাত্রা বলা হয়। তাহলে বায়ুমণ্ডলে কোথা থেকে আসছে? সূর্যের যে রশ্মি আসছে, সেই সূর্যরশ্মির তাপের তীব্রতার যে পরিমাপ, তাকেই উষ্ণতা বা তাপমাত্রা বলা হচ্ছে। এবার বলে সূর্যরশ্মির তাপীয় ফল। এই যে সূর্যের যে রশ্মি, সেই রশ্মিটা যখন আসছে সেটাকে বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল। এটাকেই সংক্ষেপে বলা হয় ইনসোলেশন। এই ইনসোলেশন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইনসোলেশন, ঠিক আছে? বা সূর্যরশ্মির তাপীয় ফল, এই অংশটাকে বলা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। ঠিক আছে, এইটাকেই সংক্ষেপে বলা হচ্ছে ইনসোলেশন। কি বললাম? ইনসোলেশনের পুরো কথা কি দাঁড়ালো? ইনকামিং সোলার রেডিয়েশন। তাহলে ইনকামিং মানে আগত, সোলার মানে সূর্য, রেডিয়েশন মানে তার তাপের ফল বা বিকিরণ, সেটাকে বলা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে? ইনসোলেশন। তো ইনসোলেশন জিনিসটা কি, তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে। সূর্য থেকে বিকিরিত তাপ শক্তির যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ, ঠিক আছে? দেখো আমি ছবিটার মধ্যে দেখিয়েছি, মাঝখানে দেখানো হয়েছে সানরে, একদিকে পৃথিবী দেখানো হয়েছে, এবং আমরা এটা অনেক ছোট থেকেই মোটামুটি জেনে আসছি বা জেনে এসছি যে সূর্যের, পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে থাকবে সেইখানটায় হবে দিন এবং তার বিপরীত প্রান্তে হবে রাত। এই নিয়ে আমাদের কোনো বাকবিতণ্ডা নেই, কোনো দ্বিমত আমরা পোষণ করছি না। আজকে যেটা আমরা জানছি উষ্ণতা, যে পৃথিবীর উষ্ণতা। তাহলে দেখো এই যে সূর্য থেকে যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ, মানে অতি ক্ষুদ্র অংশ তড়িৎচুম্বক তরঙ্গ বা আলোক তরঙ্গ রূপে, ঠিক আছে, তড়িৎচুম্বক তরঙ্গ বা আলোক তরঙ্গ রূপে যখন পৃথিবীতে পৌঁছাচ্ছে এবং ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে কি করছে? উত্তপ্ত করছে। একেই আমরা বলছি সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। বোঝা গেল? তুমি দাঁড়িয়ে আছো বাইরে, দেখলে ওপর থেকে সূর্যের রশ্মি আসছে, তাহলে আমরা আলো পাচ্ছি এবং তার থেকে তাপও পাচ্ছি। সেইটা এসে যখন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পাশাপাশি ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, সব কিছুকেই উত্তপ্ত করছে, তখন তাকে আমরা ইনসোলেশন বলছি। বোঝা গেল? তুমি যখন তোমার বাড়ির ছাদে যাবে, দুপুরবেলা যখন বাড়ির ছাদে যাও, দেখো যে বাড়ির ছাদে পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে, কারণ এতটাই বাড়ির ছাদ সূর্যের তাপ পেয়ে উত্তপ্ত হয়ে গেছে, তাই না?
তাহলে সেটা যখন উত্তপ্ত হচ্ছে তার তাপটা কি তোমার গায়ে লাগছে, তাহলে সেখান থেকে এই সংলগ্ন বায়ুস্তর কিন্তু একই রকম ভাবে গরম হচ্ছে, তাপ শোষণ করছে। এই সম্পূর্ণ পদ্ধতিটাকে আমরা বলছি ইনসোলেশন। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই যে ইনসোলেশন বা এই যে তাপ, সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসছে, এই তাপের কিছু নিয়ন্ত্রক আছে। ঠিক আছে, আচ্ছা যেমন তোমাদেরকে বলি যে বলতো গ্রীষ্মকালে সূর্যরশ্মির তাপের পরিমাণ বেশি হয় না শীতকালে বেশি হয়? গ্রীষ্মকালে তাপের পরিমাণ বেশি হয়, তাই তো? তাহলে একই রকম ভাবে দেখো কেন তখন বেশি হয়, কারণ আমরা যে গোলার্ধে বসবাস করি তখন সূর্যের যে রশ্মিটা তখন আমাদের এই উত্তর গোলার্ধে মানে একদম 90 ডিগ্রি বা 66 ডিগ্রি কোণে অনেকটা বেঁকে গিয়ে পড়ছে বলে তখন আমাদের এখানে তাপের পরিমাণটা কম হয়। ঠিক আছে, দেখো কিছু কিছু নিয়ন্ত্রকের কথা আমি বলছি। স্থান ও ঋতুভেদে ইনসোলেশনের পার্থক্য সৃষ্টিতে নিয়ন্ত্রকগুলি কি কি নিয়ন্ত্রক রয়েছে স্থান এবং ঋতুভেদে। তোমাদেরকে একটা উদাহরণ আমি তোমাদেরকে জানালাম। প্রথমে বলা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। তো সূর্য যে রশ্মি দেয় সে সূর্যরশ্মি যদি একদম 90 ডিগ্রি কোণে এসে সরাসরি সোজাসুজি এসে যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে সেই জায়গাটা নিশ্চয়ই বেশি উত্তপ্ত হবে। ধরো এইটা পৃথিবী রয়েছে, পৃথিবী তো একটা কোণে হেলে রয়েছে, 60 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এইটা ধরো আমি মনে করলাম যে এইটা হচ্ছে যদি 90 ডিগ্রি আমি মনে করি, তাহলে এইখান থেকে কি করছে সূর্য সরাসরি এই অংশে যখন পড়ছে তাহলে এই অংশে তাপমাত্রা বা উষ্ণ হওয়ার পরিমাণ বেশি হবে খুব দ্রুত হারে। এইখান থেকে যখন এই জায়গায় যাবে তখন নিশ্চয়ই অনেকটা দূর অতিক্রম করছে, তাপের পরিমাণটা কম হবে। আবার এইখান থেকে যখন এই প্রান্তে যাবে তখন তার তাপের পরিমাণটা একটু হলেও কম হবে এই অংশ থেকে, তাই তো? তাহলে সূর্যরশ্মির পতন কোণ, এটা দেখো সূর্যরশ্মি যে অঞ্চলে একদম সরাসরি প্রবেশ করতে পারবে বা গিয়ে ওখানটা গিয়ে পৌঁছাবে সেই অংশে নিশ্চয়ই তাড়াতাড়ি তাপ গ্রহণ করবে, উষ্ণতা বেশি হবে। 2 নম্বর বলা হচ্ছে সৌর বিকিরণের সময়কাল। এই সৌর বিকিরণের সময়কালটা কি বলো? সৌর বিকিরণের সময়কালটা হচ্ছে যে এলাকায় যত বেশি পরিমাণে সূর্যের আলো বা বেশিক্ষণ ধরে সূর্যের আলো গিয়ে পৌঁছাবে সেই অঞ্চল কিন্তু তত বেশি উত্তাপ বা তাপমাত্রা তারা নেবে। আর যে এলাকা কম সূর্যরশ্মি গিয়ে পৌঁছাবে সেখানটাতে তাপমাত্রার পরিমাণ কম থাকবে। তোমরা এতদিনে ভূগোল পড়তে পড়তে এইটুকু অন্তত জেনেছো নিরক্ষরেখা থেকে যত উত্তর গোলার্ধের দিকে যাওয়া যাবে বা যত দক্ষিণ গোলার্ধের দিকে যাওয়া যাবে দেখবে তাপমাত্রার পরিমাণ কিন্তু ধীরে 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 কমতে থাকে, তাই না? নিরক্ষরেখা অঞ্চলে নিরক্ষরেখার আশেপাশে বা কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার আশেপাশে যেমন ভাবে গড় তাপমাত্রা থাকে কোনো পরিবেশ বা কোনো অঞ্চলের, যখন সম্পূর্ণ উত্তর গোলার্ধে যাবে বা দক্ষিণ গোলার্ধে যাবে তখন সেখানে সূর্যের বিকিরণের সময়কালটা অনেকটা কম, স্থায়িত্ব অনেকটাই কম, তাহলে সেখানে তাপমাত্রা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। আমরা পূর্বের ক্লাসে একটু হলেও আলোচনা করেছিলাম যে সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ কেন দেখা যায়, যেহেতু সেই অঞ্চলে একটানা 6 মাস দিন আর একটানা 6 মাস রাত থাকে। ঠিক আছে, সৌর ধ্রুবক, সৌর ধ্রুবক মানে সূর্যের যে তাপমাত্রাটা এসে পৌঁছাচ্ছে সেটাকেই সৌর ধ্রুবক বলা হচ্ছে এবং সবসময় তাপমাত্রা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব। বলতো পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত কিলোমিটার? গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, তাই তো? তো মাঝে মাঝে বিভিন্ন সময় অনুযায়ী এই অপসূর এবং অনুসূর যখন হয় তখন কিন্তু পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কিছুটা কম হয়ে যায়।
ঠিক আছে? তো তখন অপসূর এবং অনুসূর স্থানে কি হয়? অপসূর স্থানে কি হয়? যখন সূর্য, হ্যাঁ, তো যখন অপসূর হয় যে আমাদের এখানে অপসূর লক্ষ্য করা যায় যে 4 জুলাই। তো এই সময় কি হয়, সূর্য এবং পৃথিবীর দূরত্ব সর্বাধিক বেশি হয়। তখন কত গিয়ে দাঁড়ায়? 15,20,00,000 কিলোমিটার। আর অনুসূর অবস্থান যেটা হয় সেটা হচ্ছে 3রা জানুয়ারি। এই সময় কি হয়, সূর্য এবং পৃথিবীর দূরত্ব অনেক সব থেকে বেশি কাছে হয়। তখন দূরত্ব এসে দাঁড়ায় 14,70,00,000 কিলোমিটার। ঠিক আছে? তো দেখো, এই যে যখন 15,20,00,000 হচ্ছে, তাহলে তখন নিশ্চয়ই সূর্যের যে আলো, এই যে 50,00,000 কিলোমিটার যখন দূরে সরে যাচ্ছে, তখন নিশ্চয়ই আলো আসতে সময়টা বেশ বেশি লাগবে। তাহলে এইরকম ভাবেও কিন্তু সূর্যের রশ্মি বা সূর্য থেকে আগত রশ্মির জন্য যে উষ্ণতা, এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। বায়ুমণ্ডলের স্বচ্ছতা, বায়ুমণ্ডলের স্বচ্ছতা কি বলা হচ্ছে? যদি বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ মেঘমুক্ত থাকে, স্বচ্ছ আকাশ থাকে, পরিষ্কার আকাশ থাকে, তাহলে তখন কিন্তু সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারবে। যদি মেঘযুক্ত থাকে, মেঘ এবং জলীয় বাষ্পের পরিমাণ যদি সারা বায়ুমণ্ডল জুড়ে বেশি থাকে, তখন কিন্তু সূর্যরশ্মি সেই মেঘমণ্ডল বা বায়ুমণ্ডল জলীয় বাষ্পগুলো শোষণ করে নেবে, সরাসরি সূর্য আলো পৃথিবীতে এসে পৌঁছাতে পারবে না। ঠিক আছে? তাহলে এই কারণগুলির ওপর নির্ভর করে কিন্তু সূর্যরশ্মির ফলে যে তাপীয় ফল, সেটা কিন্তু নির্ভর করে। ঠিক আছে? এরপরে কয়েকটি তথ্য, সেটা কি বলা হচ্ছে, বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান এবং একমাত্র উৎস কি? সূর্য। দেখো, সূর্যর এই চারিদিকে দেখলেই আমরা বুঝতে পারছি এটা আগুন, মানে জ্বলন্ত অগ্নিপিণ্ড, তাই তো? দেখো চারিদিকে কেমন আগুনের ঝলকা কেমন বের হচ্ছে চারিদিক দিয়ে সবসময়। এবং এই সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা, এই যে বহিঃপৃষ্ঠ যেটা একদম সূর্যের বাইরের দিকে যেটা বলা হচ্ছে, এই বহিঃপৃষ্ঠের উষ্ণতা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতে পারছো যে কত বেশি, 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এখানে অত দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের আলো যে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তার অল্প কিছু আলো আমাদের গায়ে লাগলে মনে হচ্ছে আমাদের শরীর পুড়ে যাচ্ছে, তাই না? তাহলে ওইখানে তুমি ভাবো সূর্যের কাছাকাছি অংশ কি অবস্থা। সূর্যের কাছাকাছি সেই জন্য আজ অব্দি কোনো মহাকাশযান একদম কাছে পৌঁছাতে পারেনি। ঠিক আছে? কারণ সবকিছুই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সূর্যের এই যে তোমার সূর্যরশ্মি 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ, 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে। তাহলে ভাবো, 1 ভাগের জায়গায় যদি 2 ভাগ এসে পৌঁছাতো, মানে ডবল যদি এসে পৌঁছাতো, তাহলে আমাদের অবস্থাটা ঠিক কি হতো? এই 1 ভাগেই আমরা মানুষরা গরমের মধ্যে এবং উত্তপ্ত অতিরিক্ত তাপের মধ্যে নাজেহাল হয়ে যাচ্ছি, তাই না? তো যদি এর থেকে বেশি যদি হতো, তাহলে আমাদের কষ্টের পরিমাণটা আরো বেড়ে যেত, তাই তো? আচ্ছা, সূর্য থেকে আলোক তরঙ্গ, মানে এই যে সূর্য থেকে আলো, এখান থেকে যে আলো আসছে এই দিকে মুভমেন্ট হচ্ছে, কত সেকেন্ডে? প্রায় 2,97,600 কিলোমিটার বেগে কিন্তু আমাদের এখানটাতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে? বা যদি মাইল হিসাবে এটাকে নির্ণয় করা যায়, সেটা হবে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। তাহলে কি তীব্র গতি বেগে আমাদের কাছে এই সূর্যের আলো এসে পৌঁছায়।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে খুব বেশি হলে 8 সেকেন্ড। তাহলে তুমি বুঝতেই পারছো 2,97,600 কিলোমিটার এই যে গতিবেগটা, তাহলে এই 15 কোটি কিলোমিটার যে দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মাত্র 8 সেকেন্ড। ঠিক আছে, এইটুকু বোঝা গেল সবার? ওকে। আচ্ছা, আমি একটু এখান থেকে জিজ্ঞাসা করি, বলো তো সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা কত? সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। আচ্ছা, সূর্যের এই 200 কোটি ভাগের যদি বলা হয় 200 কোটি ভাগের ড্যাশ ভাগ তাপ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, কি বলবে তোমরা? বলো। মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে এই যে আলো, সূর্যের এই আলোর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 2,97,600 কিলোমিটার, তাই তো? আচ্ছা, মনে থাকবে এটুকু সবার? ওকে। আচ্ছা, এবার তাপ বাজেট কি আছে এই তাপ বাজেটে? এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সূর্যের রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? যেহেতু পৃথিবীতে এসে সূর্য রশ্মি পৌঁছাচ্ছে, তার কতটা সরাসরি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, কতটা আবার কোনো কার্যকরী ছাড়াই পৃথিবী থেকে ফিরে যাচ্ছে, এই অংশগুলো এবার আলোচনা করব। প্রথমে বলছে তাপ বাজেট। তাপের বাজেট মানে, যদি আমি তাপ বাজেট ছেড়েই দাও, আমি তোমাদেরকে যদি বলি তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের নিজস্ব একটা বাজেট তৈরি করো। সেটা কেমন বাজেট তৈরি করো? বা আমাদের দেশ চালাতে গেলেও একটা নির্দিষ্ট বাজেট তৈরি করা হয়, যেটা আগে থেকে তুমি একটা ক্যালকুলেশন করে নিলে বা একটা ধারণা তৈরি করে নিলে। দেখা গেল তোমার কাছে দেওয়া হলো 500 টাকা এবং তোমাকে বলা হলো যে নির্দিষ্ট কিছু খরচের কথা বলে দেওয়া হয়েছে এবং তারপরে যেটুকু থাকবে বলা হলো তোমার নিজস্ব হাত খরচা থাকবে। তাহলে তুমি আগে থেকে ভেবে নিলে যে আমাকে এই জিনিসগুলো কিনতে হবে এবং যত আমি একটু দরদাম করে কম দামে কিনতে পারবো তাতে আমার কাছে হাত খরচের পরিমাণটা বেশি থাকবে, তাই তো? একটা আগে থেকে বাজেট করে নিলে, যে একটা সম্ভাবনা করে নিলে যে আমি এরকম এরকম ভাবে আমাকে খরচাটা করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি বলছি তাপ বাজেট। আচ্ছা, এইখানে তাপ বাজেট তাহলে যেটা বলছি সেটা হচ্ছে সূর্য থেকে আগত সৌর বিকিরণ, অর্থাৎ সূর্য থেকে যে সূর্যের আলো এবং বিকিরণটা এসে পৌঁছাচ্ছে পৃথিবীতে এবং তার তাপীয় ফলে যে নির্দিষ্ট হিসেব, এবং এই যে তাপ, এই তাপটাকে আমরা নির্দিষ্ট হিসেব করব, এটাকে আমরা বলছি তাপ বাজেট বা হিট বাজেট, ঠিক আছে? তো এর শুরুতেই আমরা অ্যালবেডো, কথাটা একটু অন্যরকম, অ্যালবেডো। এই অ্যালবেডো শব্দটা আমরা আগে জানবো কি হচ্ছে অ্যালবেডো, ঠিক আছে? মনে করো আমরা আলোচনা করার সময় বললাম সূর্য থেকে যে সূর্যের আলো বা তাপ 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে যে 1 ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে সেটাকে আমরা 100% মনে করলাম। কত মনে করলাম সেটাকে আমরা? সেটাকে আমরা 100% মনে করলাম, ঠিক আছে? এই 100%-এর মধ্যে, ঠিক আছে, তাহলে 100% তাহলে কি হলো? ইনসোলেশন, যেটা সূর্য থেকে আগত বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, তাই তো? যে তাপ, সেটা ইনসোলেশন আমরা পড়েছি। এর মধ্যে 34% তাপ পৃথিবীতে সরাসরি এসে পৌঁছায় না। কেন পৌঁছাতে পারছে না? পৃথিবীতে আসার সময়, অর্থাৎ ভূপৃষ্ঠে আসার সময় মাঝখানে বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, অ্যারোসল, বায়ুর কণা, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মানে তাপ করার পরে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, প্রতিফলিত হয়ে যাচ্ছে
এবং ক্ষুদ্র তরঙ্গ রূপে সেগুলো মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাহলে এই যে 34% তাপ যেটা আমাদের পৃথিবীর গরম হওয়ার ক্ষেত্রে কোনো কাজে লাগছে না, সেটা মহাশূন্যে ফিরে যাচ্ছে, এটাকেই আমরা বলবো অ্যালবেডো বা নিষ্ক্রিয় সৌরতাপ। কেন নিষ্ক্রিয় সৌরতাপ বলছি? কারণ এটা কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠকে সরাসরিভাবে উত্তপ্ত করার জন্য কোনো ভূমিকা পালন করছে না। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে 34% যে আমি অ্যালবেডো বললাম, এর মধ্যে কি কি রয়েছে বলা হচ্ছে যে এইখানটা খেয়াল করো। ঠিক আছে, মহাশূন্যে প্রতিফলিত হয়ে যাচ্ছে অ্যালবেডো। কি কি রয়েছে? মেঘ, অ্যারোসল, বায়ুর অণু দ্বারা 25% সূর্যতাপ ফিরে যাচ্ছে। বায়ুমণ্ডল দ্বারা এই যে আসছে আলোক বিচ্ছুরণ হচ্ছে, বায়ুমণ্ডল দ্বারা 7% চলে যাচ্ছে। তাহলে কত হয়ে গেল? 25 আর সাথে 32, আর ভূপৃষ্ঠ দ্বারা 2%। তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো কত আমার? 34%। এই 34% সৌরতাপ ভূপৃষ্ঠে আসার আগেই মহাশূন্যে ফিরে যাচ্ছে ক্ষুদ্র তরঙ্গ রূপে। এটাকে আমরা বলছি নিষ্ক্রিয় সৌরতাপ বা অ্যালবেডো। ঠিক আছে, তাহলে 100% থেকে 34% বাদ দিয়ে দেওয়ার পরে আর কত পড়ে থাকে? আর পড়ে থাকে 66%। ঠিক আছে, এই 66% কিভাবে আমাদের ভূপৃষ্ঠে আসে এবং আমাদের কাছাকাছি সংস্পর্শে আসার ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় আমরা দেখি। তাহলে এই যে 100%-এর মধ্যে 34% বাদ দিয়ে পড়ে আছে 66%। এই 66% কি করছে? বিভিন্ন পদ্ধতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এবং একে আমরা কার্যকরী সৌর বিকিরণ বা ইফেক্টিভ অফ সোলার রেডিয়েশন বলা হচ্ছে। তাহলে এই যে 66% যে সৌর বিকিরণ আমাদের বায়ুমণ্ডলকে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, এটাকে আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ। তাহলে ওটাকে বলছিলাম নিষ্ক্রিয় সৌরতাপ, এটাকে কার্যকরী কারণ এটাকে আমাদের কাজে লাগছে। ঠিক আছে, তো এর মধ্যে 66%-এর মধ্যে কি রয়েছে? এটাকে আবার প্রত্যক্ষ উষ্ণকরণ রয়েছে আর পরোক্ষ উষ্ণকরণ রয়েছে। ঠিক আছে, প্রত্যক্ষ উষ্ণকরণের মধ্যে কি রয়েছে? জলীয় বাষ্প, অ্যারোসল, কার্বন ডাই অক্সাইড দ্বারা শোষণ করে আছে 2%। এই যে দেখো 2%। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যক্ষ। জলীয় বাষ্প, অ্যারোসল, কার্বন ডাই অক্সাইড দ্বারা 2%। সরাসরি বায়ুমণ্ডল দ্বারা, এই যে সরাসরি বায়ুমণ্ডল দ্বারা ভূপৃষ্ঠের দিকে আসছে 17%। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো সংখ্যা আমার পার্সেন্টেজের পরিমাণটা? 17% আর 2% মিলে দাঁড়াচ্ছে 19%। ঠিক আছে, পরোক্ষ উষ্ণকরণ কি হচ্ছে? পরোক্ষ উষ্ণকরণ বলা হচ্ছে মেঘপুঞ্জতে প্রতিফলন হচ্ছে 23%। এই যে মেঘপুঞ্জতে প্রতিফলন, মেঘপুঞ্জ থেকে আসছে। ভূপৃষ্ঠের তাপ গ্রহণ 19%, এই যে সরাসরি ভূপৃষ্ঠ তাপ পাচ্ছে 19%। আকাশ থেকে আলোক বিকিরণ, এই যে আলো আসলো তার থেকে 7% কিন্তু চলে গেছে, আর আছে 5%। তাহলে 23 প্লাস 5 প্লাস 19, এইটাকে টোটাল করলে দাঁড়ায় হচ্ছে 47, অর্থাৎ 47%। ঠিক আছে, তাহলে 19 আর 47 যোগ করো, কত দাঁড়াচ্ছে? 19 আর 47, অর্থাৎ আমাদের কার্যকরী সৌর বিকিরণ 19%, আর এই যে পরোক্ষ উষ্ণকরণ দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে 66%। মনে থাকবে সবার এইটুকু? তাহলে আমাদের অ্যালবেডোর পরিমাণ কত?
34%। কার্যকরী সৌর বিকিরণের মাত্রা পরিমাণ কত? 66%। ঠিক আছে, এরপরে যেটা আমরা এখানে জানবো, খুব ইম্পর্টেন্ট আরো একটা জিনিস, সেটা হচ্ছে ধরো আমাদের কাছে এই যে 66% সৌরতাপ বা সৌর বিকিরণ আমাদের পৃথিবীতে বা আমাদের সংস্পর্শে আসছে, তো যদি এই তাপ যদি কন্টিনিউ আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে থেকে যায়, তাহলে প্রত্যেকদিন যদি এই পরিমাণ তাপ আসতে থাকে, তাহলে ভূপৃষ্ঠ কিন্তু ব্যাপক পরিমাণে উত্তপ্ত হয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে, জাস্ট তোমরা একটা জিনিস মনে করো, যখন তোমরা দিনের বেলা অর্থাৎ ঠিক এরকম বিকেল 4টে-5টা নাগাদ, দুপুরের ঠিক পরে সূর্যের তাপে ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল বা আমরা যখন দেখি কেমন তার পরিবেশটা উত্তপ্ত থাকে, আবার ঠিক যখন ভোরবেলা ভোর 4টে-5টা তখন পরিবেশে তাপমাত্রা কেমন থাকে? কেমন থাকে বলো আমাকে, কেউ একজন বলো। হ্যাঁ, যখন বিকেলবেলা তাপমাত্রাটা বা সন্ধ্যাবেলা তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, এবং আমরা সেই সময় গরমে অত্যাধিক গরম লেগে যায়। কেন গরম লাগে বলো তো? যখনই সূর্যের তাপমাত্রা বা সৌর বিকিরণ যখনই থেমে যায়, বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ভূপৃষ্ঠ আস্তে আস্তে তার তাপ বিকিরণ করতে শুরু করে, তার তাপ ছাড়তে শুরু করে। এবং এই তাপ বিকিরণ সর্বোচ্চ সীমায় অর্থাৎ সম্পূর্ণ তাপ বিকিরণ তা শেষ হয়ে যায় ঠিক ভোরবেলা 4টে-5টা নাগাদ, এরকম সময় তা সম্পূর্ণ তাপ বিকিরণ হয়ে যায়। এবং সেই জন্যই কিন্তু ভোরবেলাতে তাপমাত্রা সব থেকে কমে যায়। এবং একটা দিনের মধ্যে যদি সর্বনিম্ন তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারি, সেটা কিন্তু ভোরের বেলায়। হ্যাঁ ঠিক বলেছো, তোমার বন্ধু ঠিক বলেছে। সেটা কি বলছে তোমার বন্ধু? তোমার বন্ধু বলছে যে আমরা যখন দেখি যে যখন একটু ধরো গরম থেকে শীতকালের দিকে ধীরে ধীরে যাচ্ছে, রাত্রেবেলা আমরা ফ্যান চালিয়ে শুই, কিন্তু ভোরবেলা কিন্তু আমাদের একটু ঠান্ডা অনুভব হয়, তখন আমাদের গায়ে চাদর দিতে হয়। একদম খুব ভালো একটা উদাহরণ বলেছো, যেটা এইটার কারণেই কিন্তু ভোরবেলা আমাদের একটু হলেও ঠান্ডা ঠান্ডা লাগে। ঠিক আছে, তো তাপ সমতা এই যে সম্পূর্ণ পদ্ধতি, যে সূর্য থেকে তাপ আসলো এবং সেটা আবার বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে, এটাকে এই সম্পূর্ণ পদ্ধতি থেকে আমরা সমতা, তাপের সমতা বলছি। ঠিক আছে, তার মানে তুমি তোমার বন্ধুর কাছ থেকে দেখা গেল দুটো পেন নিয়েছিলে, আবার বন্ধুর যাতে অসুবিধা না হয়, তুমি পরের দিন বন্ধুকে আবার দুটো পেন ফেরত দিলে বা বন্ধুকে আবার দুটো পেন গিফট করলে, তাহলে তোমার কাছেও যা থাকলো বন্ধুর কাছেও থাকলো, দুজনের কাছে কিন্তু সমান হয়ে গেল, কারোর কাছে কমে গেল না জিনিসটা। তোমার কাছে ছিল না ওই দিন, তুমি বন্ধুর থেকে নিয়েছিলে সাহায্য, তুমি আবার বন্ধুকে পরের দিন দিয়ে দিলে, এই যে সমতাটা। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, সারা বছর ধরে প্রতিদিন যে ইনসোলেশন পৃথিবীতে আসছে এবং ভূপৃষ্ঠ গরম করছে, এবং রাতের বেলায় সমপরিমাণ তাপ বৃহৎ তরঙ্গ রূপে বিকিরণ করে মহাশূন্যে ফিরে যাচ্ছে। ঠিক আছে, এই যে পৃথিবীতে থেকে তাপ যে ফিরে যাচ্ছে এবং এই সাম্য যে অবস্থা বিরাজ করছে, তাকে পৃথিবীর উত্তাপের সমতা বা হিট ব্যালেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে পৃথিবীর একই সঙ্গে তাপ শোষণ ও বিকিরণ করে কালো বস্তুর মতো আচরণ করে। এবং এই যে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে রাতের বেলায় দীর্ঘ তরঙ্গ রূপে 47% শক্তি পুনর্বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে পার্থিব বিকিরণ বলা হয়। তাহলে পার্থিব বিকিরণ কাকে বলা হচ্ছে? দীর্ঘ তরঙ্গ রূপে 47% শক্তি পুনর্বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে, তাকে পার্থিব বিকিরণ বলা হচ্ছে। মানে সম্পূর্ণ তাপটা ফিরে যেতে পারছে না। তাও এখানে হিসাবটা দেওয়া হয়েছে যে বায়ুমণ্ডল থেকে 36%, ঠিক আছে, আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল মহাকাশে চলে যাচ্ছে 6%। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো? 36 + 6 দাঁড়ালো 42। আর চলে যাচ্ছে মেঘ থেকে, মেঘপুঞ্জের মধ্যে থেকে 24%, 66%। এইভাবে পৃথিবীর তাপ বাজেট এবং তাপ সমতা আমরা লক্ষ্য রাখতে পারছি, সমতা বজায় থাকছে।
ঠিক আছে, এক নজরে তাপের বাজেট এখানে দেওয়া হয়েছে যে প্রথমে মহাশূন্যে চলে যায় 34%, বায়ুমণ্ডল দ্বারা শোষণ হচ্ছে 19%, ভূপৃষ্ঠ দ্বারা শোষণ হচ্ছে 47%, টোটাল দাঁড়াচ্ছে 100%। ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। 3টি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। দেখো এখানে কতগুলো ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি। সূর্য, এই সূর্য থেকে পৃথিবীর দিকে সূর্যের আলো আসছে। প্রথম যে পদ্ধতি, এই প্রথম পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ, ইংলিশে বলা হচ্ছে রেডিয়েশন। কিভাবে হচ্ছে সূর্যের যে তাপ আসছে, পৃথিবী কিভাবে উত্তপ্ত হচ্ছে বলা হচ্ছে কোন, এবং এই উদাহরণটাও দেখো, এই যে উদাহরণটা দেখানো হয়েছে এই উদাহরণটাও দেখো, এটা হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ। কি বলা হচ্ছে, কোনো জড় মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালনের যে প্রক্রিয়াকে বিকিরণ বলা হচ্ছে। তাহলে তুমি দেখো, যখন তোমার সামনে কোনো আগুন থাকবে, আগুনের সামনে তুমি হাত রাখছো বা কিছু তুমি দাঁড়িয়ে থাকছো গরমের মধ্যে, তোমার শরীর কিন্তু একটা গরম অনুভব হয় এবং মাঝখানে কিন্তু কোনো জড় বস্তুর কিন্তু কোনো যোগাযোগ নেই সেই জায়গাটাতে। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিকিরণ। ক্ষুদ্র তরঙ্গের জন্য তড়িৎচুম্বক তরঙ্গ রূপে আগত সৌর বিকিরণ দ্বারা বায়ুস্তর উত্তপ্ত কিন্তু হয় না। তাহলে কি উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ ওই তাপ শোষণ করে নেয়, অর্থাৎ যে আমাদের পৃথিবী পৃষ্ঠ ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠ সেই তাপটা শোষণ করে নিচ্ছে, ঠিক আছে, করে উত্তপ্ত হচ্ছে। ভূপৃষ্ঠের এই তাপ শোষণ যখন সর্বোচ্চ সীমা অতিক্রম করবে তখন কি করে, তখন দীর্ঘ তরঙ্গ রূপে পার্থিব তাপ বিকিরণ শুরু হয়। এই যে আমরা আগেরটাই পড়লাম যে কিছু পরিমাণ তাপ সে ছেড়ে বিকিরণ করতে শুরু করে, তো এরকম ভাবে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করা শুরু করলো। ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করা শুরু করলে ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন যে বায়ুস্তর, অর্থাৎ একদম ভূপৃষ্ঠ, ধর এইটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের সর্বনিম্ন যে বায়ুস্তর যতটুকু লক্ষ্য করা যায় ততটুকুই কিন্তু উত্তপ্ত হয়। ঠিক আছে, জলভাগের তাপ বিকিরণ হার কম, কারণ জল দেখবে তুমি যখন জল গরম করবে সেই জল কিন্তু ঠান্ডা হতে সময় বেশি লাগে, তাহলে তাপ বিকিরণ সে কম করছে। প্রকৃতিতে কিন্তু একই রকম ভাবে কার্যকরী হচ্ছে। স্থলভাগের বেশি, স্থলভাগ যেমন উত্তপ্ত হতে সময়ও নেয়, আবার বিকিরণ করতেও সময়ও অনেকটা বেশি নেয়। ঠিক আছে, তাহলে বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা বলা হচ্ছে, তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, বিকিরণের মাধ্যমেই কিন্তু বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিকিরণের পরে রয়েছে পরিবহন। পরিবহন কিভাবে হচ্ছে, দেখো হিট ট্রান্সফার এখানটাতে, পরিবহনের ইংলিশ কথা হচ্ছে কন্ডাকশন, এইটা হচ্ছে কন্ডাকশন পদ্ধতি। কিভাবে হচ্ছে সেটা, পরস্পর সংলগ্ন দুটি অসম উত্তাপ বিশিষ্ট বস্তুর অণুগুলির সংস্পর্শের মাধ্যমে, তাহলে একটা মাধ্যম রয়েছে অণুগুলো, তাহলে একটা অণু যখন গরম থেকে গরম হচ্ছে পাশাপাশি অণুগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য কি বলা হচ্ছে, সংস্পর্শের মাধ্যমে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ প্রসারণ প্রক্রিয়াকে পরিবহন বলছে। উভয় পদার্থের উত্তাপ সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে। দেখা গেল এই মোমবাতির সামনে তুমি তোমার কোনো একটা লৌহদণ্ড বা একটা সরু আলপিন হতে পারে, সূচ হতে পারে, তুমি ধরে রেখেছো, দেখে প্রথম কিন্তু এই দিকটা গরম হচ্ছে, ধীরে ধীরে যতক্ষণ না এইটা পুরোটা গরম হতো ততক্ষণ তোমার এই হাতের কাছে এসে গরম অনুভব হবে না। ঠিক আছে, একই রকম ভাবে কি করছে, সৌরতাপ গ্রহণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, এবং ভূপৃষ্ঠের সংলগ্ন নিচের বায়ুস্তরে তাপ অপসারিত হয়ে সেটা উষ্ণ হয়ে যাচ্ছে। এই উষ্ণ বায়ুর তাপ সংলগ্ন শীতল বায়ুতে পরিবাহিত হচ্ছে। তাহলে প্রথমে তো বায়ু উষ্ণ হয়ে গেছে এবং যে বায়ুটা তখনও পরিমাণ উষ্ণ হয়নি, শীতল রয়ে গেছে, তাহলে উষ্ণ বায়ুর সংস্পর্শের জন্য
শীতল বায়ুটা কিন্তু উষ্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে পরস্পর বায়ুস্তরগুলির উষ্ণতা সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হতে থাকে। তাহলে বায়ু তাপের কুপরিবাহী, অর্থাৎ বায়ুর মধ্যে দিয়ে তাপ সরাসরি সেভাবে চলে যাওয়ার মতো নেই। তাহলে সেই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন মাত্র কয়েক মিটার বায়ুস্তর এই প্রক্রিয়ায় উত্তপ্ত হয়। ঠিক আছে, এটা একরকম পদ্ধতি গেল। লাস্ট যে পদ্ধতি তার নাম হচ্ছে পরিচলন পদ্ধতি। কি হয় পরিচলন পদ্ধতিতে? তোমরা তো বাড়িতে কোনো পাত্রে জল গরম করেছো, জল গরম করতে করতে নিশ্চয়ই দেখেছো জল কেমন টকবক টকবক করে ফোটে। যখন তাহলে যে তাপটা একদম নিচের দিকে যে অংশটা রয়েছে সেই অংশে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। জল গরম হওয়ার পর কি হচ্ছে, উপরের যে শীতল জলটা রয়েছে, ঠান্ডা জলটা রয়েছে, সেইটা কিন্তু ফিরে নিচের দিকে চলে যাচ্ছে, গরম হচ্ছে এবং নিচের দিকের উষ্ণ জলটা উপর দিকে উঠে যাচ্ছে। একই রকম পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। কি হচ্ছে সেটা? উত্তপ্ত বস্তুকণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি অংশে গমন করে। কিভাবে করছে? তাপ সঞ্চালন করার প্রক্রিয়াকে পরিচলন বলা হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলি যখন উত্তপ্ত হচ্ছে, প্রসারিত হয়ে হালকা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এই উষ্ণ এবং হালকা বায়ু যখন সরাসরি ওপরে উঠে যায়, ওপরের শীতল ভারী বায়ু অপেক্ষাকৃত শীতল অঞ্চলের দিকে সরে গিয়ে ভূপৃষ্ঠে নেমে আসতে বাধ্য হয়। তাহলে ভূপৃষ্ঠ কোনো একটা জায়গায় বায়ু গরম হয়ে গেল, গরম হয়ে গেলে কি হয়, বায়ু হালকা হয়ে যায়, হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, এবং উপরের দিকে যে শীতল বায়ু যখন সে ভারী হয়ে তখন সে নিচের দিকে নেমে আসছে। তাহলে ভূপৃষ্ঠের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুর শূন্য স্থান পূরণ করতে ওই শীতল বায়ু উষ্ণ অঞ্চলের দিকে ছুটে যায়। তাহলে যে বায়ুটা উপর দিকে চলে গেল তখন নিচের দিকে একটা শূন্য স্থান পূরণ হয়ে গেল, তখন কি হলো, সেই উপর দিকে শীতল বায়ুটা উষ্ণ অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে। একইভাবে উত্তপ্ত ও প্রসারিত হালকা হয়ে ঊর্ধ্বগামী হচ্ছে। এইভাবে বায়ুর উল্লম্বগামী অর্থাৎ লম্বালম্বি ভাবে, উল্লম্ব ভাবে ঊর্ধ্ব ও নিম্নগমনের চক্রাকারের আবর্তিত হয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এবং এই ক্ষেত্রে উল্লম্বভাবে স্থানান্তরিত হয়ে বায়ুমণ্ডলের সুবিস্তৃত অংশ উত্তপ্ত হয়ে পড়ে। দেখো, এই হচ্ছে কনভেকশন। ঠিক আছে, তাহলে উপরের দিকে ধীরে ধীরে বিকিরণ হচ্ছে, মানে তাপ বিকিরণ করছে, এবং এই যে গরম বাতাস, দেখো ওয়ার্ম এয়ার, গরম বাতাস উপরের দিকে যাচ্ছে, তখন কি করছে, ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসছে, এই জায়গাটা পূরণ করছে। এরকম যে ঠান্ডা বাতাস এখানটা চলে আসছে। এখানেও একই রকম জিনিস দেখানো হয়েছে, ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও দেখো। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভেকশন। কি রয়েছে অ্যাডভেকশন? আমরা এটা তো পড়লাম উল্লম্ব ভাবে, পরিচলন স্রোতটা দেখা হলো উল্লম্ব ভাবে। আর যখন ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক ভাবে, অর্থাৎ ঠিক এরকম অনুভূমিক ভাবে যখন বায়ু প্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালন প্রক্রিয়া হবে, তখন তাকে অ্যাডভেকশন বলা হয়। নিম্ন অক্ষাংশের বেশি উষ্ণ বায়ু উচ্চ অক্ষাংশে শীতল অঞ্চলে প্রবাহিত করে। এই যে দেখো, ঠিক আছে, কি করছে, ওয়ার্ম এয়ার অ্যাডভেকশন যেটা লাল রঙের দেখানো হয়েছে। তাহলে এই গরম বায়ুটা কি করছে, ঠান্ডা বায়ুর দিকে চলে যাচ্ছে, উষ্ণ বায়ু উচ্চ শীতল অঞ্চলে প্রবাহিত হয়ে সেখানে উষ্ণতা বৃদ্ধি করে। আবার শীতল অঞ্চলের বায়ু উষ্ণ অঞ্চলে এলে সেখানটায় উষ্ণ অঞ্চলের উষ্ণতা কিন্তু হ্রাস পায় আবার। তাহলে শীতল অঞ্চলের বায়ু যদি ধরো শীতল অঞ্চলের বায়ু যদি উষ্ণ অঞ্চলের দিকে যায়, তাহলে কিন্তু সেখানটার উষ্ণতা হ্রাস। আমরা এসির কথা ভাবি, এসি থেকে যখন আমাদের ঠান্ডা বাতাসটা বেরোচ্ছে এবং আমাদের ঘরে যে উষ্ণ পরিবেশ ছিল, ঠান্ডা বাতাস আসার জন্য কিন্তু সেই অঞ্চলটা আমাদের অনেকটাই ঠান্ডা শীতল হয়ে যায়। বোঝা গেল এইটুকু? আচ্ছা, আমরা যা পড়লাম সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সবাই খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। এখান থেকে এই অংশের প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা জেনে আসবে, পড়ে আসবে, বুঝে আসবে। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে আবার সেটা ভালোভাবে বুঝিয়ে দেব।
ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো অংশ নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।